আমরা তো পুরো একেবারে সিনেমার গল্প শুনলাম এখন। সিনেমারই গল্প এটা আমার জীবন। কারণ আমি অল্প বয়সে বিয়ে থা করেছিলাম বলে বাধ্য হয়ে লেখাপড়া আর সংসার জীবন একসাথে। আমার এক একটা ক্লাস পাস করতে 4-5 বছর সময় লেগেছে। 30-35 বিঘা জমিতে আম গাছ লাগাইছি এবং সেটা বাণিজ্যিক ভাবে দেখাশোনা করি। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করি। সেই আমের টাকায় আমার সংসার চলে, আমের টাকায় ছেলে মেয়ে আমার লেখাপড়া শিখাইছি। আমি ফেল করলাম, ফেল করে 1 বছর প্রায় পড়াশোনা বাদ দিলাম। সায়েন্স পড়া সম্ভব না। সংসারে আছে ব্যস্ততা জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, অভাবনাটন। মাদ্রাসায় 11 বছর শিক্ষকতা করছি। আমি লেখাপড়া বাদ দিলাম। আমার বাপ কানলো, কান্দাতে আমার বউ এসে বললো যে লেখাপড়া শিখতে ইন্টারমিডিয়েট ক্লাস, মানে ইন্টারমিডিয়েট পাস করা। আর মনীষরা বললো যে ডিগ্রি যখন পাস করে ট্রাই করো, দেন তুই এমএ পাস করতে পারো কিনা। দর্শক, নতুন একটি জীবন্ত বই নিয়ে আজকে হাজির হলাম। আজকের বইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ, মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, আপনি যে শিক্ষকতা পেশাকে বেছে নিলেন, তো এটা কি বাই চয়েস নিয়েছিলেন নাকি অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? না, এটা বাই চয়েস। তার কারণ আমি প্রথম 22-78 প্রথম শিক্ষকতা আরম্ভ করি গ্রাম্য স্কুল থেকে। তারপরে 1981 সাল থেকে কোয়াদা মাদ্রাসা, 91-92 সাল পর্যন্ত সে মাদ্রাসা থেকে 1994 সালে মদিনাপুর কলেজ জয়েন করলাম। আপনি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন? মাদ্রাসায় 11 বছর শিক্ষকতা করছি। তখন কি সাবজেক্ট পড়াতেন? তখন এমনি জেনারেল সাবজেক্ট, ইংরেজি, বাংলা, অঙ্ক সব। দাখিল মাদ্রাসা তো। শিক্ষকতাকে কেন বেছে নিলেন? আরো তো অনেক প্রফেশন ছিল। না, তখন আমি প্রথম 22 বছর যখন আমি শিক্ষকতা করি তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র। এসএসসি পাস করে 78 সাল থেকে কিছুদিন পরে চাকরি পেলাম গ্রাম্য স্কুলে শিক্ষকতা করা। তখন কিছু পয়সা আয় করি, পড়ি। এই ভিতর দিয়ে আমি ইন্টারমিডিয়েট ক্লাসে যখন পড়ি তখনও চাকরি করতেছি, ডিগ্রি কলেজে যখন পড়তেছি তখন আমি চাকরি করতেছি। কারণ আমি অল্প বয়সে বিয়ে থা করেছিলাম বলে বাধ্য হয়ে লেখাপড়া আর সংসার জীবন একসাথে আমার, সে কারণে চাকরি করা। আর সহজ চাকরি তখন শিক্ষকতা ছাড়া আর কোনো চাকরি নেই। শিক্ষকতা চাকরি কি আসলেই সহজ? তখন ছিল আমার পক্ষে বাড়ি পরিবার ছেড়ে বাইরে থেকে চাকরি করা সম্ভব না। চাকরি আমি একাধিক চাকরি ট্রাই করেছি এবং পাইছি। এবং এনজিও কোনো চাকরি আমার, এই কলেজ চাকরি 9 নম্বর চাকরি আমার। আপনার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা আসলে কেমন? শিক্ষকতা জীবনে আমার মানে আল্লাহ ভরসা। আমার এক একটা ক্লাস পাস করতে 4-5 বছর সময় লেগেছে। কি মজার জীবন আমার। ছোটবেলায় বেওয়াথা করছি বলে আমি 1976 সালে এসএসসি পাস করেছি আর 81 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। বিজ্ঞান পড়লাম আর আর্টসে পরীক্ষা দিলাম। মজার জিনিস। তারপরে আমি ইন্টারমিডিয়েট পাস করে চাকরি করতে করতে আমি ডিগ্রি পাস করলাম। ডিগ্রি পাস করে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডিশন টেস্ট পাস করলাম। পাস করে ভর্তি হলাম। ভর্তি হয়ে আমি কিছুদিন চাকরি করলাম, পড়লাম, তারপরে চাকরি ছাড়লাম, মাস্টার্স পাস করলাম। আর চেষ্টা করলাম বিভিন্ন জায়গায় কলেজে চাকরি বাকরির জন্যই। একটা কলেজ চেষ্টা করলাম, মদিনাম কলেজ হয়ে গেল। সেই থেকেই মনিরামপুরে চাকরি করলাম। ভাগ্যর সুবাদে আল্লাহর রহমত শেষ পর্যন্ত সরকারি চাকরি হিসাবে 1 বছর 1 মাস 14 দিন চাকরি করে সরকারি চাকরিজীবী হিসেবে অবসর গ্রহণ করে শিক্ষকতা শেষ করলাম। আপনার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে কি আপনি অন্য কাউকে ইনভাইট করবেন, কাউকে পরামর্শ দেবেন যে শিক্ষক হও? আমি মনে করি আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, সেখানে যাদের অর্থনৈতিক বড় অ্যাম্বিশন আছে, অনেক টাকা, তাদের শিক্ষকতা আসার দরকার নেই। যারা সহজ সরল চলতে চায়, অল্প টাকা সন্তুষ্ট থাকায় আত্মসম্মানে যারা বিশ্বাসী, তারাই একমাত্র শিক্ষকতা আসবে। এখনকার যুগে কি সম্ভব অল্প টাকায় চলা? না, তাদের জন্য শিক্ষকতা পেশা না। শিক্ষা ব্যবস্থা তারা যদি অল্প টাকায় যায়, যাদের হাই অ্যাম্বিশন আছে, অনেক টাকা, তারা শিক্ষা পেশা কলুষিত করবে। প্রাইভেট কোচিং সেন্টার, বিভিন্ন আজে বাজে কাজের মধ্যে জড়াই তারা টাকা পয়সা আয় করবে এবং শিক্ষক পেশায় কলুষিত হবে। শিক্ষকের মানই শিক্ষকই নষ্ট করবে এবং বর্তমান করতেছ তাই। আর শিক্ষকরা অবহেলিত, তার জন্য শিক্ষকরা কম বেশি দায়ী। শিক্ষক তার নিজের মানুষ, শিক্ষক নিজেই নষ্ট করেছে, অন্যকে ধরে দেবে না। কোচিং সেন্টার দিয়ে কি খারাপ? কোচিং সেন্টার তো তারা অন্যতম কারণ। আরো সামাজিক ব্যবসা বাণিজ্য নানাবিধ সমাজে জড়িত হয়ে তারা শিক্ষক পেশা, তারা শিক্ষকরাই নষ্ট করতেছে। কোচিং সেন্টার কেন নেগেটিভলি দেখছেন? কেন দেখি, শিক্ষকতা যে মাস্টারমশাই একরকম যে একটা আইডিওলজি ছিল মাস্টারমশাই, সেখানে নেই। যখন সে কমার্শিয়াল হয়েছে,
সেখানে আর শিক্ষকের সেটা দাবি করা যায় না। টাকার বিনিময়ে, ওই পরিমাণ টাকার বিনিময়ে শিক্ষাদান, সেটা শিক্ষকতা হিসাবে পেশা হিসেবে দাবি করা তাদের অনুচিত। এটা কমার্শিয়াল ব্যাপার। শিক্ষা ছাড়াও তো মানুষ টাকা পয়সা আর্ন করতে পারে, শিক্ষার কি দরকার আছে একটা জাতির জন্য? শিক্ষা দরকার আছে। শিক্ষা যদি দরকার হয়, এদিকে আবার শিক্ষা যারা দিবে তাদের যদি এনাফ টাকা না পায়, সেই পেশায় যাওয়া উচিত না। যদি কেউ সিদ্ধান্ত নেই আমার টাকা পাবো না, যাবো না, না, তাহলে টাকা কিভাবে পাবে, চলবে? কিন্তু এত টাকার দরকার না জীবনে মানুষের। দরকার নাই। এত টাকা, এত শিক্ষকতা পেশায় এখনো যে টাকা পায় তাদের শিক্ষা বলছিল, কিন্তু আমাদের আরো প্রতিবেশী বাড়ি গাড়ি, আরো তাদের বিলাসী জীবন দেখে তারা শিক্ষক ওইভাবে তারা জীবনযাপন করছে না, সে কারণে তারা শিক্ষা নষ্ট আছে। একজন শিক্ষক একাধারে ব্যবসায়ী, একজন কোচিং সেন্টার, তার আরো সামাজিক পরিচিত পয়সা কড়ির সেক্টরে ঢুকে তার পেশাকে নষ্ট করে, ওর থেকে এই পেশায় না আসার আগেই তারা ব্যবসায়ী হওয়া উচিত ছিল। এই আছে আমার মতামত। আচ্ছা, আমি একটা তথ্য জানি, আপনার শিক্ষকতা জীবনের পাশাপাশি আপনার একটা এন্টারপ্রেনার জীবন ছিল। আপনার বিশাল একটা আমের বাগান রয়েছে, যেটা আপনি দীর্ঘদিন ধরে করেছেন। হ্যাঁ। এই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, গাছপালা লাগানো নেশা আমি 1968 সাল যখন ক্লাস 2-3-তে পড়ি, 2 ক্লাস এইরকম সময় আমাদের পাকা রাস্তায় প্রথম মেহগনি গাছ লাগাইছিল। লাগাবার 6 মাস পরে পিসি বিএল ঢেকে গেছিল। তখন রাস্তায় পিস হয়নি এই রাস্তায়। তখন আমি মামার বাড়ি ছিলাম, কি গাছ লাগাচ্ছে, মেহগনি গাছ থেকে বলতে পারলো না, গাছ লাগাইছিল। রাত্রে সন্ধ্যের সময় বাড়ি ফিরলাম, রাতে খানিক রাস্তায় 3 গাছ উঠে এনে আমি বাড়ি লাগালাম 68 সালে, যে না জানি কি গাছ। সেই গাছ বড় হলো প্রকাণ্ড। আমরা যৌথ ফ্যামিলি ছিলাম, বড় 7-8 চাচা আলাদা হওয়ার পরও আবার সেই 3 গাছ আমার বড় চাচা আমার দিল, হারুন লাগাইছে কি জিনিস। সেই গাছ বড় হয়ে গেছে, বড় হইলে আমার মাঝে ভাই ঘর করলে, ছাদ করলো, তাই তারা সেই গাছ বেশি দিলাম, যে তুমি ঘর করো। একটা সেই গাছ 95 কি 1 লাখ টাকা তারও বেশি বিক্রি করে আমার ভাই সেই ছাদ বা ঘরের কাজে লাগালো আর কি, গাছ লাগাইছে। আর ফল গাছ লাগানো, আমি রাজশাহী ইউনিভার্সিটি পড়েছি। দ্বিতীয়ত আমি বোঝগতি মনিসারের বাড়ি মিষ্টি আম খেয়ে প্রভাবিত হয়েছে, আম গাছ মিষ্টি আম, সেই থেকে তার বাড়ি 6-7টা গাছ ছিল, গাছ দেখাশোনা। আর তাই দেখা দেখি আমি 30-35 বিঘা জমিতে আম গাছ লাগাইছি, এবং সেটা বাণিজ্যিক ভাবে দেখাশোনা করি। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করি। সে আমের টাকায় আমার সংসার চলে, আমের টাকায় ছেলে মেয়ে আমার লেখাপড়া শেখাইছি। 4-5টা ছেলে মেয়ে ঢাকা থেকে লেখাপড়া শেখাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সবাই আমের টাকার ভর দিয়ে চলেছে একই শিখে। আমের টাকাই বড় রোগ। তো আপনারা চাইলে কিন্তু আম বাগান করতে পারেন। আপনি কি কাউকে উৎসাহিত করবেন আম বাগান করার জন্য? ওই যে শাইখ সাহেব আসছিল, বড় অনুষ্ঠান করেছে, 46 মিনিট অনুষ্ঠান। সেখানে সেলিমির 35 বিঘা আম বাগান করে একটা ইউটিউবে আছে, সবাই দেখে কিভাবে আম বাগান পরিচর্যা করতে হয়, আম বাগানে কত টাকা হয়। আমার ভাই এবং আমাদের যৌথ পরিবারে প্রায় 35 বিঘা আম গাছ। সেই আম গাছে প্রতি বছর আমরা 10-15 লক্ষ টাকা করে আম বিক্রি করি। এটা একটা সংশ্লিষ্ট সংসারের জন্য অনেক বড় জিনিস, বড় পাওয়া এইটাই। এই জন্য আমি লোকের ফল চাষের জন্য ফল চাষ করতে বলি, যে গাছ থাকবে প্রতি বছর কিছু পাওয়া যাবে, একটা বড় জিনিস। কারণ আমার লক্ষ্য ছিল যে আমার ছেলে মেয়ে সবাই লেখাপড়া শেখাচ্ছি, আমি চাকরি বাকরি ব্যস্ত, এই জমি খাত আমার দেখাশোনা করা সম্ভব না। গাছ লাগালে অনেক পয়সা। যখন আজ থেকে 20 বছর আগে যদি আমি যে টাকায় আম বিক্রি করেছি 1 কেজি, আজ 20 বছর 35 বছর পরে আসে ঠিক আমের দাম সেই টাকায় আছে, কিন্তু টাকার মূল্যবান কমে গেছে 300%। 35 টাকা আম বেচেছি আমি কত সালে, 93-94 সালে। আর এখনো 25 টাকা আম বেশি, আজ 30-35 বছর 36 বছর পরে সেই 25 টাকা 30 টাকা আম বেশি। তার মানে কি কত মূল্য, মানে মূল্য কমে গেছে আর কি। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি মনে করেন ঠিকঠাক আছে? বুদ্ধিমান লোকে যারা দেশ, তাদের ভুল ধরা ঠিক না, ত্রুটি তো কিছু আছে। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, যে আপনি তো একজন শিক্ষক, সেই জায়গা থেকেই বলেন। আমি শিক্ষা করে একটা দেশের শিক্ষা ব্যবস্থার পরে বিরূপ মন্তব্য করা আমার মতো ঠিক না। তবে আমাদের প্রতিবেশী যারা উন্নত দেশে বা যে কোনো ধরেন কোনো নতুন কিছু না হয় অনুকরণ করাই উচিত আমাদের। আমরা কখনো একটা ইঞ্জিন আবিষ্কার করতে পারবো না, কিন্তু একটা ইঞ্জিন কিনে আনতে পারবো। ওই একটা ইঞ্জিন আমাদের ঢালাই কারখানায় একটা ইঞ্জিন তৈরি করতে পারবো দেখি, হ্যাঁ, কপি করতে পারো। তা এত বেশি বুদ্ধিকার না খাটায়
প্রতিবেশী বিভিন্ন দেশ আছে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা অনুকরণ হুবহু অনুকরণ করলে আর কোনো দরকার নেই আমাদের দেশে উন্নত দেশের। আপনাকে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বদলানোর জন্য হুম। দায়িত্বটা আপনার হাতে দেওয়া হতো, হুম। আপনি প্রথম হুম। কোন জিনিসগুলো বদলানোর চেষ্টা করতেন? আমি পৃথিবীর উন্নত কোনো একটা দেশের, ইংল্যান্ড, আমেরিকা কিংবা ইন্ডিয়া এরকম উন্নত দেশের যে কোনো শিক্ষা ব্যবস্থা হুবহু কপি করে আমার দেশে চালু করার চেষ্টা করতাম। আমার দেশের বুদ্ধিমানদের হাতে কাগজ দিতাম না কাগজ কাটার জন্য। প্রতি বছর মানে আর কি সিলেবাস চেঞ্জ হবে, শিক্ষার মাধ্যম শেষ হবে, সিলেবাস চেঞ্জ হবে, বই চেঞ্জ হবে, হ্যাঁ, পাবলিকেশন চেঞ্জ হবে, হ্যাঁ, প্রেস আলাদের ব্যবসা হবে, এসব না। আমরা যখন পড়েছি, এসএসসি পাস করেছি, আমরা একটা বই কিনতাম 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর বই সিলেবাস চলতো আমাদের একই রকম, শুধু সিলেবাস দিয়ে একটা গল্প চেঞ্জ হতো। এখন আমরা কলেজের শিক্ষকরা দেখেছি এক সেশন থেকে আরেক সেশন বই সব নতুন করে দেয়। এটা এই করেছে, আর বই বাদ দিয়ে ছেলে শুধু নোট ধরেছে। এত সিলেবাস চেঞ্জ না, সিলেবাস অত্যাচারে বই বাদ দিয়ে তারা সিলেবাস ধরেছে, 56 সিলেবাস, বাস আমরা শেষ করেছি। এই শিক্ষিত লোকেরা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, বোঝা গেছে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি লাকের উপরে আপনার কপালের উপর অনেক কিছু ছেড়ে দিয়েছেন। সেটা আছে। আচ্ছা, এমন কিছু আপনার জীবনে আছে যেটা আপনাকে অনেক প্রভাবিত করেছে, আপনার লাইফে টার্ন করে দিয়েছে, এটা এক ভাবনায়? আমি আমার জীবন, আমি যখন স্মৃতিচারণ করি তখন আমার জীবনের যে প্রাপ্তি আমি মনে করি অনেকের থেকে ভালো, অর্থনৈতিক এবং সামাজিক সাথে, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আমি মনে করি। ঠিক আছে, আমি 1976 সালে এসএসসি পাস করেছি, পাস করে 1981 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমি ছোট্টবেলায় বিয়ে বাধাও করছিলাম বলে আমার লেখাপড়া যেন ঝরে গেছিল। আমার বাপ কান্নাকাটি করেছিল, আমার ওয়াইফ দেখছিল, দেশে এসে বাড়ি হাওমা করে, আমি আমার লেখাপড়া নষ্ট হয়ে গেল, লেখাপড়া শিখতে। তা আমি আবার এসে আমি ফেল করলাম, আইএসসি ফেল করে আর্টসে ভর্তি করলাম। আমার জীবনে একটা লোক আছে মোথার, সে বলে যে চাচা এই সায়েন্স পড়ার দরকার নেই, আমি তো ভালো বুদ্ধি আছে, আপনি আর্টসে পড়েন, নিজস্ব কাজে দেখবেন, অল্প কিছু পড়ার সংখ্যা চালান, কাজ বাজ করেন, আর কিছু পড়াশোনা করেন, লিখবেন, আপনার বুঝলেন আপনাকে ফেল করতে পারবে না। ঠিক সেইভাবে আমি আর্টসে পড়ে পরীক্ষা দিলাম, ভালোভাবে পাশ করলাম। তারপর আবার চাকরি জীবন পরীক্ষা বিএ পাশ করলাম, বিএ পাশ করে গেলাম আর্টসে, পাশ করে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিলাম, পরীক্ষায় চান্স পেলাম, পড়লাম, চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা, আপনি ফেল করেছিলেন কোন ক্লাসে? আমি এসএসসিতে? আমি এসএসসি মানে আর কি ইন্টারমিডিয়েট ক্লাস ফেল করেছি। ইন্টারমিডিয়েট ক্লাসে ফেল করেছেন। আচ্ছা, ফেল তো একটা বিশাল জিনিস, অন্ততপক্ষে এখন তো আমরা অনেক নিউজ দেখি ফেল হওয়ার পরে। আপনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আপনি ফেল করার পরের ঘটনা তো এটা, যে আপনি এখন যে বসে আছেন, একজন শিক্ষক বসে আছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, সব ফেল করার পরে ফেলের প্রভাবটা আমাকে বলেন তো। আপনি ফেলের প্রভাব হচ্ছে কি, আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি, আমি বিয়ে থা করে আমার সংসার জীবন আমি ছুটে যাই। ছুটে যাওয়ার পরে শেষ হলো বিজ্ঞান নিয়ে পড়তাম আমি জহর সিটি কলেজে। তখন আমার পরম একটা ভালোবাসার লোক ছিল মোতাহার হোসেন গ্রামে, এসে বললো চাচা আমি ফেল করলাম, ফেল করে 1 বছর প্রায় পড়াশোনা বাদ দিয়ে দিলাম, সায়েন্স পড়া সম্ভব না, সংসারে আছে ব্যস্ততা জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, অভাবনাটন, বলে তোমার যে বুদ্ধিসাধ্য তুমি আর্টসে পড়ো। ও নিয়ে সঙ্গে যেয়ে আমার ময়নাম কলেজে ভর্তি করে দিল আর্টসে। আমি দেখলাম এই কোনো ঘটনা না, এটা বাংলা ইংরেজি, শুধু ইংরেজি বাদে যা আছে ও আমার কাছে কিছু না। সে পড়ে আমি পাশ করলাম, পাশ করার পরে এবার বিয়ে ভর্তি হলাম। বিয়ে ভর্তি হয়ে আমি ওই আর্টসে পড়তাম, ক্লাস করতাম, পড়তাম কোনো রকম অমুক তমুক ইত্যাদি। তারপরে সুবর্ণ সুযোগ হলো মনিরামপুর কলেজে ডিগ্রি পরীক্ষা। আচ্ছা, আমরা প্রথম সেন্ট্রালে পরীক্ষা দিলাম আর্টসে। আর্টসে পরীক্ষাটা সহজ, ওই ধরো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী শিক্ষা, ইংরেজি, বাংলা। তো ওই আর্টসে পড়া তো রাত দিন পড়াটা আমার চিন্তা করতাম, যা আসে তাই লিখবো, যা আসে তাই লিখবো, শুধু কঠিন আছে ইংরেজিটা, যা আসে তাই লিখবো। ভালোভাবে পাশ করে গেলাম। পাশ করে যে আমার জীবনে এই পাশ করলাম। আর বিয়ে পরীক্ষাতে উদ্বুদ্ধ করলো আমাদের জামাই রাজ্জাক, জামাই চলো যে বিয়ে পরীক্ষা দিই। হ্যাঁ, ও রাজ্জাক থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলো ও নিয়ে, সেটা একটা আমি তার কৃতজ্ঞ সারা জীবন। আর 2 নম্বর আমার মানে মনি স্যার ছিল, যে হারুন তুমি আমার সবাই বুদ্ধিমান মনে করতো,
তো বিএ পাস করতে ট্রাই করতাম রাজশাহী, তখন পারো কিনা রাজশাহী করে অ্যাডমিশন পরীক্ষায়। তো কয়েকদিন বাড়ি খুঁজে অ্যাডমিশন কয়েক মাস পড়তে থাকলাম আবেদন করি, যে 3টে বিষয়ে আবেদন করলাম, যে আইন, ইতিহাস এবং দর্শন। তা পড়াশোনা করলাম 3-4 মাস, খুব পড়াশোনা করলাম। পড়াশোনা করে দেখলাম পরীক্ষা দিয়ে আইন ইতিহাস পরীক্ষা দিয়ে বলে স্যার চান্স মনে হবে না। আমার হলো 1793 আমার রোল নম্বর হলো, 1293 রোল নম্বর হলো অ্যাডমিশনে। 50 জন ছাত্র নেবে, আমি বললাম স্যার 50 জন নিলে আমি তার ঢুকে দেবো না, প্রশ্ন ফিরাই হয়েছে। মানে এর আগে কি আমি মাদ্রাসায় মাস্টারি করতাম, তো ওই পত্রিকা পড়া আমার খুব নেশা ছিল। আচ্ছা, আমি ওই কিছু লোক আছে বাগানে খুঁটি পত্রিকা পড়ে, যে মাদ্রাসায় মাস্টারি করি, তাতে কি ওই সিভিল ওই মাস্টারের সাথে আমার পড়তা পড়ে না, আমি আমার মতো একটা ব্যাপার। আচ্ছা, পড়ি বিএ পাস করলাম, তবে ইউনিভার্সিটি আমি অ্যাডমিশনের জন্য 3-4 মাস রাত দিন পড়তেছি, কি প্রশ্ন পড়তে পারে এরকম। পরীক্ষা দিয়ে বললাম স্যার চান্স হবে না, আমি আর দূরে পরীক্ষা দেবো না, লাগবে না। কারণ পরীক্ষা দিতে আবার সেজে গেছে, কোন দিন পরীক্ষা যেতে দরকার নেই। স্যার এতে আমার চান্স হয়ে যাবে না, 50 জন দেবে তো বলেছে, 50 জন। কিন্তু সবচেয়ে পরে শুনলাম যে 30 জন ছেলে নেবে। আমরা গেলাম, এবার ডিপার্টমেন্টে গেলাম, বলে যে সিট যদি বাড়াও তাহলে খোঁজ নেবেন। এইবার দেখি মেরাকেল কেমন, যে ধর্মঘট, বিশাল ধর্মঘট, অমুক দিন নোটিশ বোর্ড দেখা যাবে কি। এইবার তখন তো মোবাইলের যুগ না, চলে গেছে এদিকে যে 50টা আরো 20টা সিট বাড়াইছে, মোট 50টা সিট 30টা ছিল, সে 50 নম্বর রোল আছে আমার। Oh my God, what a miracle, really? 2 বিষয়ে পরীক্ষা দিলাম না, সিট যদি বাড়াই খোঁজ নেবেন, 30টা সিটের নাম নেই। তাই বলে পরীক্ষা ভালো হয়েছে, কলেজে 3,000-3,500 ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে 30টা সিটের জন্য, সিট বাড়াবে 50টা, 50টা সিট সিদ্ধান্ত হবে 50টা সিট হবে, ডিপার্টমেন্টে বললো খোঁজ নেবেন। এবার এখান থেকে যে আবদুল্লাহপুর নামলাম, নামিয়ে বালিরটাকে উঠে না নামলাম আছে কোন একটা স্টেশনে, ধর্মঘট ছিল, সেখান থেকে বালিরটাকে যে ইউনিভার্সিটির মোড়ে নামিয়ে খোঁজ নামিয়ে ফেন, বলে যে সকালে ভোরে যে আজই রয়েছি বালিরটাকে, উল্লুগুলো তো ভালো, আমার উল্লুগুলো তো আছে। নোটিশ বোর্ড দেখেন, জামিনী কাকা ছিল আমার ডিপার্টমেন্টে, বলে সিট বাড়াতে নাম কি, তোমার নাম কি বলে, আমি বলে এবার দেখলাম খোঁজ নাম 50 নম্বর আমার নাম রোল, আমার 50, যে মানে সিট বেড়েছে, শেষের সিটটা আছে আমার। আমরা তো পুরো একেবারে সিনেমার গল্প শুনলাম। সিনেমারই গল্প এটা আমার জীবন। ওই আমি লেখাপড়া বাদ দিলাম, আমার বাপ কান্দাতে, আমার বয়সে বললো যে লেখাপড়া শিখতে ইন্টারমিডিয়েট ক্লাস, মানে ইন্টারমিডিয়েট পাস করা। আর মনীষরা বললো যে ডিগ্রি যখন পাস করে ট্রাই করো, দেন তুই এমএ পাস করতে পারো কিনা, ইউনিভার্সিটি যাবো। ইউনিভার্সিটি 3 সালে আবেদন করলাম, পরীক্ষা দিলাম, অ্যাকসেপ্ট দিয়ে বলে আমার এতেই হবে। 50 জন 20-30 জন নিলে আমি ঢুকে যাওয়ার ভিতরে, পরীক্ষা ভালো হয়েছে স্যার, ছেলে পরীক্ষা না পারি কি প্রশ্ন, আমি তো মাস্টারি করি তো দীর্ঘদিন, 10-11 বছর মাস্টারি করতে, ফ্রেশ লিখেছে, একেবারে ফ্রেশ, বাধ্যবিকন কায়দায়। আর পরীক্ষা দিলাম না। তারপর যখন পড়লাম না, খুব কষ্ট পেলাম, কয়েকদিন মনা ঘুরে বেড়াতাম। তারপরে যখন শেষে যে খোঁজ নিলাম, দেখে সিট 20টা বাড়াইছে, 50 নম্বরে আমার নাম। এই জীবনে আর একটা জিনিস, তখন বুঝলাম যে খোদা তাআলা রহমত করেছে, আমার বাপ মার দোয়া, যে আমি চান্স পাইছি, আমি পড়বো এবং আমি পড়বো, চাকরি ছেড়ে পড়া আরম্ভ করলাম, পড়বো। 6 মাস চলার পরে বাদ দিয়ে চাকরি সাইট হইলো আমার মাদ্রাসার চাপে। মানে সবসময় চিন্তা করলাম যে 50টা সিট বাড়াইছে, 50 নম্বরে আমার রোল। তখন বললাম যে সবাই বলা, মনি স্যার বলতো তোমার পড়ে এসে কলেজে মাস্টার না, কলেজ যে কোনো কলেজ প্রিন্সিপাল হইতে হবে, তোমার সে বুদ্ধিশুদ্ধি আছে, সে যোগ্যতা আছে। এই ভাগ্য কথা আল্লাহ এরকম হচ্ছে কেন, সেটাই তো পুরো সিনেমাটিক। ইন্টার পাস করলে, ডিগ্রি পাস করলে 50 নম্বরে তোমার রোল, তুমি ইউনিভার্সিটি ভর্তি হয়ে গেলে খোদা আল্লাহ তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। এবার পরীক্ষা দিয়ে এসে পাস করে আসলাম, পাস করে এসে 5-6 মাস বেকার ছিলাম মাত্র। আমি পরীক্ষা দিলাম কলেজে, 2বার, আমার নেবে না, 2বার পরীক্ষা দিলাম। আমরা যখন মাস্টার ছিলাম, তখন আমাদের চকলেটটা দান করে বললো মাস্টার্সে, আমি স্যারদের স্নেহভাজন ছিলাম, তখন আমার শরীর স্বাস্থ্য ডিপার্টমেন্ট মোড়ল মাত্রাবাড়ি করতাম, বলে যদি চাকরি বাকরি কলেজে মাস্টারি করে খাও, মাস্টার্সে 30টা নোট মুখস্থ থাকবে সবসময়, তো ইতিহাসে যে প্রশ্ন না কেন পরীক্ষা দিতে পারবে, মাস্টার্সে 30টা নোট।
6টা করে 5 সাবজেক্টে 6টা করে প্রশ্ন, এটাই সেটাই প্রশ্ন সহ 30টা নোট যদি মুখস্থ রাখো, তাহলে তোমাকে টিচার হওয়ার জন্য যে প্রশ্ন করুক না কেন, তোমাকে না নিলে ফেল করাতে পারবে না। এটাই ছিল আমার ওই সবসময় মাথা তলে রাখতাম। ওই 7-8 মাস, 6-7 মাস যখন ওই নোটটা আমার মুখস্থ নেই, আবার বের করে দিয়ে ওটা মুখস্থ। তো যেখানে যে পরীক্ষা দিয়েছি সবগুলো আমরা বাদ দিতে পারিনি। এবার 3-4 জায়গায় পরীক্ষা দিয়েছি আমি, মনে করলে নেবে না 2বার দিচ্ছি, 3বার দিছি। তখন ওই রিটেনে আমার যারা নেবে তাদের রিটেনে তাদের প্রায় কাছাকাছি ওদের প্রশ্ন দেয় পড়বে, তারপরে ওরাও যা পারে আমিও তাই পারি। এসে ফেইলিওর যে সবকিছু শেষ না, হ্যাঁ সেটার প্রমাণটা আপনি এখন বসে হ্যাঁ, আছেন। আর আমি আল্লাহকে বিশ্বাস করলাম যে এই যে আমার এই খোদা তাআলা আমাকে যে পৃথিবীতে যে রোল করাবে, খোদার উপর অসীম বিশ্বাস, আল্লাহ আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবে। আচ্ছা, আপনার জীবনের এই পার্সপেক্টিভ থেকে হুম। আপনি যারা শিক্ষার্থীরা এটা দেখবে, হুম। ওদের একটা পরামর্শ দিবেন যে ফেইল যে আসলে শেষ সেই হয়ে বলে যাবে। আমি সদা বলি যে আমরা যে মুসলমান ঘরে সৌভাগ্য জন্মগ্রহণ করেছি, বলতে হবে আমাদের খারাপ অবস্থা থাকে এটা খোদা তাআলা রাখছে, একদিন আল্লাহ করে সাহায্য চাও, আল্লাহ রহমত কামনা করো, আল্লাহ ভালো যাই নিয়ে যাবে। আমার ছেলে মেয়েরও বলি চাকরি পেয়ে পাওয়া না হওয়া খোদা সাহায্য দেওয়া, চাকরি পাই আর টাকায় যে সুশান্তি তা না, বলো যে আল্লাহ যেন আমাকে আমার রহমত করে, আল্লাহ শাসন দিবে না যে আল্লাহ এই কথা কর, শুধু আল্লাহ হাত তুলে চাবা আল্লাহ আমার রহমত করো, খোদা বসবে কোনটা তোমার ভালো, তুমি খোদা তাহলে শাসন দিয়ে না, শুধু আল্লাহ কাছে আল্লাহ আমার রহমত করো, আল্লাহ রহমত করো, সেটাই ভালো। ফেইল করলে কি স্টপ হয়ে যাওয়া উচিত নাকি এগিয়ে যাওয়া উচিত? ফেল 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 করে সে ভালোর জন্য এসে, ফেলটাও ছিল ভালো এসে, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমি এই পয়েন্টটা ফেল যেটা হয়েছে এটাও আমার ভালোর জন্য এসে। ফেল হয়েছে আমি বাড়ির এসএসসি পাস করার চাকরি আরম্ভ করেছি, তারপরে দীর্ঘদিন মাধ্যমে অলবেশার চাকরি করেছি, তারপরে যে সেখান থেকে আমি ডিগ্রি পাস করেছি, ইউনিভার্সিটি পড়েছি, আবার সে কলেজ জয়েন করেছি। ফেল না করলে তো আমি আর এক দেশে যেতাম। আমার সঙ্গে যারা পাস করলো তারা কেরানিগিরি চাকরি করেছে, পরপর একসাথে উঠেছে, ব্যাংকের কেরানি, অফিসে কেরানি, টিউন অফিসে কেরানি, কিন্তু আমি না, আমি ক্লাস 1 অফিসার হিসাবে শেষ জীবন কাটালাম, অবসর নিয়েছে প্রথম শ্রেণীর গেজেট অফিসার হিসাবে। তাহলে ফেল না করলে আমি এখানে আসতে পারতাম না, ফেল করলে সব কেরানি হতাম যে করে। আর কয়টা প্রাইমারি মাস্টার, হাই স্কুলের মাস্টার হয়েছে, সরকার কলেজের টিচার মনে মনে যে গর্ব ফিল করে, একজন হাই স্কুল টিচার তা না। একটু ওকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার জীবনের টার্নিং পয়েন্টের কথা, তো আপনার ফেইলটা কিন্তু আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট। বলেন আল্লাহর ইচ্ছা ওটা ফেল হয়েছে, আমার বুদ্ধি হয়েছে, ফেল হয়েছে, সেই সময় আমি বাঁচার জন্য আমবাগান করেছি, বাঁচতে দেখি আর বিকল্প 4বার জল দিয়ে ধরেছি। এখন সকাল বহু মাস্টাররা আমার চাকরি চলে গেছে, মনে মনে বাড়ি গেছে খালি হাতে, কিন্তু আমি এই দীর্ঘদিন 19 সালে চাকরি গেছে বলে আমার কোনো ফিলিং নেই। আমার যে প্রপার্টি আছে নাড়াচাড়া করলে তো আমার আল্লাহ চলে যায়, ভালো হতো। আপনি কি সুখী মানুষ? আল্লাহর ইচ্ছে কথা আমার সুখী রেখেছে। সুখী হওয়ার মূল মন্ত্র কি একটু বলেন? সুখী মানে সুখী হওয়ার মূল মন্ত্র যা পাইছে এতে সন্তুষ্ট থাকা, যা আছে এতে সন্তুষ্ট থাকা, এটাই সুখী। এটা কি সহজ কাজ? যা কাজটা আছে সন্তুষ্ট থাকা এটা 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 সহজ কাজ না। এটা এটা আছে কম বুদ্ধি লোকের, বুদ্ধিমান লোকের সুখ থাকার একটা নীতিমালা অনুসরণ করা, যা কথা যে আছে এটা সুখী, এটা দরকার নেই। আমার সে দুঃখী লোক আছে এটাই, আমার সে দরিদ্র লোক আছে, আমার সে স্বাস্থ্যহীন লোক আছে, আমার থেকে পঙ্গু লোক আছে, কথা যে রেখেছে এটা সুস্বাস্থ্য বলতে আমার, যে যা আছে এটাই খুশি, কৃতজ্ঞ। আচ্ছা, আপনার শিক্ষকতা জীবন মানে আপনার পেশা জীবন এবং আপনার ব্যক্তি জীবন মিলে আপনার যতটুকু এই পৃথিবীতে এক্সিস্ট করলেন, এই সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনি 3টা পরামর্শ দিবেন অডিয়েন্সকে, যে পরামর্শটা তাদেরকে প্র্যাকটিস করা উচিত জীবনে, সেই 3টা পরামর্শ আপনি কি দিবেন? প্রথম করে আছে খোদার পরে বিশ্বাস রাখা। খোদা মনে করতে এই পৃথিবীর জগতে আমি আসছি, নিশ্চয়ই আমার রুজি আল্লাহ রাখছে, খোদা আমাকে যেখানে যেভাবে রাখে আমি সেভাবে চলবো, যেভাবে রাখে ভালো খুশি, অনেক কীর্তি লোক খুশি, হামা করে লাভ নেই। অনেক বুদ্ধিমানরা ভাত পায় না, অনেক কম বুদ্ধিমান লোকেরা জীবনে সুখী আছে, এটা আর একটা আছে সত্য কথা বলে সৎ থাকা জীবনে। অসতের বৃত্তের কোনো মূল্যহীন, তাদের শান্তি নেই, কোনো না কোনো তাদের আছে। সত্য কথা বলা আর সৎ পথে উপার্জন, সৎ উপার্জন কম হলেও শান্তি, এটাই এই 3টি কথা আমার। ওকে। মিথ্যার জড়তা খুব খারাপ। আপনি তো ইতিহাস পড়িয়েছেন, নিজেও ইতিহাস পড়েছেন, ইতিহাস পড়ে লাভ কি? ইতিহাস একটা জিনিস আছে, ইতিহাস একটা এমন সবকিছু মূল আছে ফিলোসফি। ইতিহাস শিখতে হবে এই জন্যই, অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত এবং বর্তমান চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ চলার এই যে প্রেরণা শিক্ষা ইতিহাস থেকে দেয়। এই জন্যে আমার যা পাইছি আমি এতে খুশি, আর যা পাইনি তার জন্য দুঃখ নেই, এটা ইতিহাসের শিক্ষা।
সাবজেক্টে একাডেমিক আমি পড়াশোনা খুশি। ছাড়া হ্যাঁ। বাইরেও কি ছেলেগুলোর ইতিহাস জানার দরকার আছে? দরকার আছে। কি লাভ একটু যদি বলতেন সবাইকে, যে ইতিহাস জেনে আসলেই লাভটা কি? যে পিতৃ পরিচয় যদি না থাকে তার কোনো পরিচয় থাকে না। হুম। এদের লার্জ স্কেল আছে ইতিহাস শিক্ষা। প্রতিটা লোকের জীবনে দেখেছে অনেক বৃত্ত, হুম। অনেক ঐশ্বর্য, অনেক ধ্বংস, অনেক করুণ ইতিহাস, হুম। অনেক জয় জয়কার, অনেক পরিণতি। তাদের এইটা যারা জানে তাহলে তারা বৃথা আস্ফলন করে কষ্ট পায় না, বৃথা আস্ফলন করে মানুষের কষ্ট দেয় না। এসে ইতিহাস শিক্ষা। অল্প কথায় চমৎকার একটা আনসার পেয়েছি। আচ্ছা, আপনার জীবনে কোনো বইয়ের কি অবদান রয়েছে, যে স্পেসিফিক এই বইটা বই আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম? বা আপনি তো শিক্ষকতা জীবন সহ আপনি বই নিয়ে নাড়াচাড়া করেছেন, সেই ক্ষেত্রে আপনি কাউকে কিছু আমি বইয়ের আমার পরামর্শ দিবেন? শিক্ষকতা জীবনে আমি যে পরিমাণ ইতিহাস না পড়ি তার চেয়ে সাহিত্য লিটারেচার পড়েছি বেশি। 3টা বইয়ের নাম বলেন, লিটারেচারের নাম বলেন, যেটা আমাদের পড়া উচিত। পড়া উচিত। ছোট ছোট নীতিকথা, ডেল কার্নেগির একটা বই আছে, ওকে। নীতিকথা, হুম। ছোট ছোট নীতিকথা। তারপরে আছে আমি নীতিকথা আমাদের হাদিসের সংক্ষিপ্ত বিভিন্ন হাদিস উপমা, নীতিকথা, আমার হাদিস, ডেল হাদিস। আর একটা নীতিকথার বই আছে, এটা হিন্দু ধর্ম বিষয়ক আছে, শ্রী অনুকূল ঠাকুরের একটা বই, হুম। নীতিকথা, ওই ডেল কার্নেগির কথা মতো একই রকম। মানে মানে কমপ্লিট আমাদের হাদিসের ছোট হাদিসের বিভিন্ন ছোট ছোট হাদিস পড়লে যে নীতিকথাটা ডেল কার্নেগির কথা, তাও ওই অনুকূল অনুকূল ঠাকুরের ঠাকুরের কন্যা কথা। একই। তার মানে কি নীতি নৈতিকতা কথা, যে ধৈর্য ধারণ করা, ইষ্ট সাধন করা, জ্ঞান অর্জন করা, হুম। যা আছে সুখী থাকা, সুখী থাকা, যা আছে এই যে সন্তোষ থাকা, এটাই আছে আমার মূল জিনিসটা। আর তকদির খোয়াতলা যা করবে তাই হবে। একজন শিক্ষকের আর একজন স্টুডেন্টের হুম। দুইজনের মধ্যে কি কি কমন গুণাবলী থাকা উচিত? আমি প্রথম জীবনে শিক্ষকতা যখন কলেজে করেছি, সেই যে হৃদ্রতা ছেলে মেয়ে আমার দেখলে এখন। আর এই মোবাইল আসার পরে কিছু এই 8-10 বছর, হুম। 10-15 বছর, 10-12 বছর, কোনো টিচারের সাথে রিলেশন আগে ছিল খুব আমার কলেজ জীবনে। এত ভক্ত এখনো ছেলে মেয়েরা আমার কি করে পাগল, কিন্তু এইখানে সে আর তা নেই, এখন নেই, এই 8-10 বছর নেই, কোনো নেই। শুধুমাত্র ফোনের দোষ? ফোন এই কালচারের দোষ। এখন কোনো শিক্ষক কোনো রিলেশন নেই। যত করে কোচিং সেন্টার জোর হয়েছে তত নষ্ট হয়েছে। কিন্তু এটা তো একটা টুলস, ফোনটা, এটার ভালো মন্দ দুই ব্যবহার রয়েছে, আমরা কি ওটা কি ভুলভাবে ব্যবহার করছি? ভুলভাবে ব্যবহার করেছে, আমি সকলেই করছে, চোখ নষ্ট হচ্ছে। আমি এখন অবসর জীবনে দীর্ঘ সময় টিভি দেখি, ফোন টিভি, এটা জানি, এটাও আমার ছেলে মেয়ে নিষেধ করে, তারপর আমি নিজে দেখি টিভি। সারাদিন টিভি দেখতে লাগে, নিয়ে ও নিশা দেখা শেষ হয় না, আবার নিজেকে বলি খারাপ, আবার নিজে দেখতেছি সারাদিন। এত ভয় নেই, তো বাঁচার রাস্তা নেই। ছাত্র শিক্ষকের একটা হৃদ্যতার কথা বলছিলেন একটু আগে। নেই, কেন নেই তা বলতে পারবো না, নেই। ব্যবসায়িক, তারা টাকা দিয়ে পড়ে। এতে কি ধরনের ক্ষতি হচ্ছে? এই সম্পর্ক থাকলেই বা কি লাভ হচ্ছিল, আর না থাকার কারণে কি ক্ষতি হচ্ছে? না থাকার পরে ক্ষতি কি হচ্ছে সেটা আছে। ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া গবেষণা চলে গেছে, ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কি করে, কোনো গবেষণা লেখাপড়া শিখলে কিভাবে একটা চাকরি পেতে পড়াশোনা করে, এই বন্ধ হয়ে গেছে। শিক্ষক ছাত্রকে মারতেছে, অপমান করতেছে। আজ যে ছাত্র কাল সে শিক্ষক ডিপার্টমেন্টে, সে পরদিন মার খাচ্ছে। এটাই লাভ হয়েছে। মারামারি আর অপমান করা একটা প্র্যাকটিস হয়ে গেছে। আজ যে অপমান করছে কাল সে অপমানিত আছে, এই তো ইতিহাস শিক্ষা। ওকে। 71-এর যুদ্ধ দেখেছেন? হ্যাঁ, তখন আমার ক্লাস 7-এর ছাত্র আমরা। ক্লাস 7, মানে খুব ভালো বোঝেন তো। ভালো বোঝেন, যুদ্ধ দেখেছি, আমাদের সহপাঠীর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা মাঠে ঘাটে চেয়েছি, সৈন্যবাহিনী মুক্তিযোদ্ধাদের চলাচল করা, রাজাঘাটে চলাচল, গমনাগমন, বাজারঘাটে করে সব দেখতাম। একেবারে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, 7, 8, 9 ডিসেম্বর আমাদের যশোরের যুদ্ধ আমরা দেখেছি। হ্যাঁ, 24-এর জুলাই অভ্যুত্থানও দেখেছেন? 24 গুলো দেখেছি রেডিও টিভিতে। এই হ্যাঁ, দুটোকে দেখেছি। আপনি দুটো সম্পর্কে মন্তব্য করেন? ওটা ছিল স্বাধীনতা আন্দোলন, এটা হচ্ছে সংস্কার আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর ওটা হচ্ছে স্বাধীনতা আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগেও হয়েছে। হ্যাঁ, সেটা এর সাথে কি এটা একরকম? 80-90 দশকে এরশাদের সময় হুম, হুম। একই রকম। তার থেকে এটার ভয়াবহ, এটা ভয়াবহ। ভয়াবহ এটা। এরশাদ এক জিনিস, আর শেখ হাসিনা আরো অন্য জিনিস। 71 আর 24 কি প্যারালালি দাঁড় করানোর কোনো সুযোগ আছে? 71-এর সাথে 24-এ
অনেকেই প্যারালাল করার চেষ্টা করছে, না, এটা কি না, সুযোগ না। আছে কোনো? না, না, 71 এক জিনিস, আর এই 5ই অক্টোবর সে 5ই আগস্ট আগস্ট আহ, আলাদা জিনিস, আলাদা দুটো জিনিস, আলাদা আলাদা, দুটো আলাদা জায়গা আলাদা আলাদা। আলাদা জিনিস। আপনার ওটাও যেমন দরকার, এটাও ছিল অত্যাবশ্যক দরকার। এটা যেমন আজকের গতকাল হয়ে গেল নেপালে বাংলাদেশে দেখা দেখি। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঠিক সময় আছে। দেওয়ার জন্য। দর্শক, আজকের এপিসোড থেকে নিশ্চয়ই আপনারা অনেক কিছু শিখেছেন। পরবর্তী এপিসোডে নতুন কোনো বইয়ের সাথে, জীবন্ত বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।